সেটা হচ্ছে আমরা হয়তো নিজেদেরকে জিজ্ঞেস করবো। তো এবারে আমরা চাচ্ছি কেন্দ্রীয় সদস্য নাগরিক কমিটি তুহিন খান ভাই আমাদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা এবং অ্যানালাইসিস উনি উপস্থাপন করবেন। তুহিন ভাইকে ডায়াসে আসার অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থাপক সহ বাকি যারা বক্তা এবং শ্রোতা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা, শুভ সকাল। শুক্রবার সকালে কোনো প্রোগ্রাম করার অভিজ্ঞতা আমার এই প্রথম। মানে শুক্রবার সকালে আসলে সবার জন্যই খুব টাফ। এই জন্য যারা আসছেন তারা নিশ্চয়ই অনেক কি বলা যায় এটাকে, আমাদের ভাষায় অনেক কারেন্ট নিয়ে আসছেন। তো এটা ভালো আর কি, মানে এই কারেন্ট আসলে আমাদের মধ্যে পয়দা হইতো না এই 5ই আগস্ট না ঘটলে হয়তো না। যে কারণে আমরা 5ই আগস্টের কাছে আসলে আমরা কৃতজ্ঞ। আমরা এই নতুন বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এরকম একটা প্রোগ্রাম আসলে আমরা 5ই আগস্টের আগে হয়তো ভাবতে পারতাম না, চিন্তা করতে পারতাম না, এখন সেটা করা যাচ্ছে। এটা হলো বাংলাদেশের একটা অগ্রগতির লক্ষণ বলে আমি মনে করি। যাই হোক, আজকের যে প্রোগ্রাম, আজকের যে ইয়েটা হচ্ছে, অনুষ্ঠানটা আয়োজনটা হচ্ছে, সেটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে। আমি সংক্ষেপে, যেহেতু সময় কম কিছুটা, আমি সংক্ষেপে আমার আলোচনাটা করব। তো আলোচনাটায় আমি বেসিক্যালি, আমি যেহেতু সেই সময় শাহবাগ শাপলা 2013 সাল, সেই সময় আমার যেহেতু একটা পজিশন ছিল সেইখানে, সো আমি আমার স্মৃতির জায়গা থেকে কিছু কথা বলবো। সেই সময়টা নিয়ে এক ধরনের মেমোরি, এক ধরনের স্মৃতিচারণ যেটাকে বলে, সেটা কিছুটা করব। এবং দেন আমি হয়তো ওই শাহবাগ শাপলা যে ফেনোমেনা আকারে বা কোশ্চেন আকারে যে জিনিসটা আছে আমাদের এখানে, সেটা নিয়ে কিছু আলোচনা করবো। অ্যান্ড দেন বিপ্লবোত্তর শাহবাগে, মানে বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এই কোশ্চেনগুলোকে কিভাবে ডিল করতে পারি বা কিভাবে দেখতে পারি, সেই জায়গাটা নিয়ে এভাবে 3 ভাগে হয়তো একটা, মানে এটা রাফলি একটা বললাম আর কি। সো প্রথমত আমি শিরোনামটা নিয়ে একটু আপত্তি করব। আপত্তি এই জন্য করবো যে আসলে আপত্তিটা খুব জেনারেল আপত্তি আর কি। সেটা হলো যে বিপ্লবোত্তর বলতেছি আমরা, বাট আমি মনে করি যে আসলে এখানে 5ই আগস্ট ওই অর্থে কোনো বিপ্লব হয়নি ক্লাসিক্যাল অর্থে। আমি মনে করি যে এটা একটা গণ অভ্যুত্থান ছিল, মাস আপরাইজিং ছিল, এবং সেই জায়গা থেকে বরঞ্চ আমরা যদি জিনিসটাকে বেশি দেখি আর কি, তাহলে বেটার। বিপ্লব হয় না এই কারণে বলতেছি যে মানে সেটা খুব ক্লাসিক, মানে সেটাও খুব একটা, মানে আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা পজিশন। সেটা হলো যে আপনারা দেখবেন ফেসবুকে লেখালেখিতে আমি দেখছি, আপনারাও যারা ফেসবুক চালান বা বিভিন্ন ধরনের চিন্তার ইন্টারাকশন যারা এখন লেখালেখি করতেছেন তাদের সাথে পরিচিত, যে আমাদের এই গভর্নমেন্টে অনেক শাহবাগী আছে। এই ধরনের মানে এই ধরনের একটা ক্লেইম এটা কিন্তু পাবলিক পরিসরে আছে। এমন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে এই ক্লেইম আছে, মুস্তফা সরোয়ার ফারুকের ব্যাপারে এই ক্লেইম আছে। ইভেন আমি যদি আরেকটু ব্রডলি টানি ব্যাপারটা, তাহলে 111-এর যারা কুশীলব তাদেরকেও আপনি মানে শাহবাগের এক ধরনের কি বলে পরোক্ষ বলতে পারেন, কি বলে এটাকে, মানে এক ধরনের পরোক্ষ তাদেরকে মানে ফ্যাক্টরস বলতে পারেন। সো তারাও কিন্তু অনেকে আছেন। সো সেই জায়গা থেকে এখন আমি যদি সেটাকে এইভাবে দেখি যে আমাদের গভর্নমেন্টে শাহবাগের অনেকে আছেন, আমি যদি এই প্রপোজিশনটাকে মেনে নিই, তাহলে কিন্তু এই ঘটনাটাকে বিপ্লব বলা যায় না। মানে এটা হলো আমার একটা, আমি রাফলি বললাম কি ব্যাপারটা, যে আসলে যে অর্থে আমরা বিপ্লবের কথা বলি সেই অর্থে বিপ্লব হয় নাই, তার মানে হবেও না সেটা না। এটা বিপ্লব তো একটা চলমান প্রক্রিয়া। আমরা সেটার লক্ষ্যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বা যে কথা আমরা বলতেছি, সেটা হয়তো শেষ পর্যন্ত কোনো একটা কার্যকরী বিপ্লবকে বাংলাদেশে ত্বরান্বিত করবে। তবে এই মুহূর্তে 5ই আগস্টের ঘটনাটাকে আমি সেই অর্থে বিপ্লব বলতে চাই না। যাই হোক, শাহবাগের সময় যখন 2013 সালের 5ই ফেব্রুয়ারি সম্ভবত এটা শুরু হয় গণজাগরণ মঞ্চ। তো আমি সে সময় বাংলাদেশে একটা কওমি মাদ্রাসায় অধ্যয়নরত, আমি শ্যামলীতে সেটা মাদ্রাসাটা, এবং সেটা ছিল সম্ভবত আমার শেষ বছর। সো শেষ বছর হইলেও বয়সে আমি ছিলাম খুবই ছোট, কারণ মানে কি বলা যায় এটাকে, আমি খুবই ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। সো শাহবাগের ব্যাপারে কওমি মাদ্রাসার যে পপুলেশন, যেটা শাপলার একটা বড় অংশ বলা যায়, সো সেই পপুলেশনের অ্যাকচুয়ালি কি পারসেপশন ছিল সেই সময় যখন শাহবাগটা শুরু হয়। ইভেন শাহবাগ শুরু হওয়ার অনেক আগে, কারণ শাহবাগ তো শুরু হয় 2013 সালে, যুদ্ধাপরাধের বিচার শুরু হয় তারও আগে, 2010-এ সম্ভবত, 2010-এর দিকে মেবি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, এটা আমি পরে আমার আলোচনায় আরো বারবার আসবে, যে দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি
উনি যে গ্রেফতার হয়েছিলেন ওনার বিরুদ্ধে কিন্তু একটা ধর্ম অবমাননার মামলা হয়েছিল, এবং সেই মামলাটা কিন্তু মানে কোনো সেকুলার পার্সন করেনি। হ্যাঁ, মানে আমি সাইদের কথা এই জন্য বলতেছি যে ওনার কথাটা আমার মাথায় আসলো হঠাৎ করে। তো ওনাদের এখানে একটা ধর্ম অবমাননার মামলা হয়েছিল, এবং ধর্ম অবমাননার মামলাটা কিন্তু করেনি ইমরান সরকার করেনি। ধর্ম অবমাননার মামলাটা করছিল তরিকত ফেডারেশনের সামথিং কেউ একজন। সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট যে আমরা যখন মানে শাহবাগের সূচনা বিন্দু যদি আমি ধরি 2010, তাহলে কিভাবে শুরু হচ্ছে ঘটনাগুলি সেটা আমি মনে করি যে এটা দেখার বিষয় আছে আর কি এখানে। মানে আমরা যখন একটা ভাবে ভাবি শাহবাগ এবং শাপলার ইস্যুগুলিকে, তখন আমরা যেভাবে ভাবি এই জায়গাগুলোয় ভাবনার কিছুটা আমাদের ভাবনার আরেকটু রিমোডিফিকেশন দরকার আছে আর কি এই জায়গায়। এটা জাস্ট নোটটা করে বললাম, এটা সামনে আমার আলোচনায় আবার আসবে। তো এটা যখন শুরু হয় কওমি মাদ্রাসার, আমি দেখছি যে আমার মাদ্রাসার কথা বলি, আমি কওমি মাদ্রাসার যদি দায়িত্ব নিয়ে বলি তাহলে এটা ভুল হবে, কারণ কওমি মাদ্রাসারও আসলে নানান ধরনের মানে আছে, নানান ধরনের পথ মত ইত্যাদি অনেক ধরনের ইস্যু আছে। তো আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, এই মাদ্রাসার পলিটিক্যাল লাইন ছিল বেসিক্যালি একটু মিক্সড লাইন। সেটা হলো আপনার মুফতি ফজলুল হক আমিনী একটা যে লাইন পলিটিক্যাল, সেটার এক লাইনের কিছু লোকজন সেখানে ছিলেন। আবার পাশাপাশি এটা আপনি যে কোনো কওমি মাদ্রাসায় পাবেন, পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম যে আমাদের দল আছে, সেই জমিয়ত ঘেঁষা লোকজনও কিন্তু আমাদের যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন। এই দুইটা পলিটিক্যাল লাইন সেখানে ছিল। সুতরাং যখন এই যুদ্ধাপরাধ বা এই প্রশ্নগুলি আসে, তখন আমরা দুই ধরনের মিক্সড সেখানে অপিনিয়ন দেখি। এক ধরনের অপিনিয়ন হলো যে না, এটা তো আসলে এক ধরনের ভুল করতেছে, বা এক ধরনের এটা তো হচ্ছে এক ধরনের জুলুম, এই আলোচনাগুলি ছিল। পাশাপাশি আবার এই আলোচনাটা ছিল, কারণ আপনারা জানেন যে জমিয়তে উলামায়ে ইসলাম 1971 সালে জমিয়তে উলামায়ে ইসলামের যে মুফতি মাহমুদ সাহেব, যিনি তৎকালীন সেক্রেটারি ছিলেন, তিনি কিন্তু সরাসরি বাংলাদেশে আসেন, শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করেন, এবং এখানকার যে নেতাকর্মী আছে তাদেরকে এক ধরনের নির্দেশনা দেন। সেটার একটা হিস্ট্রিক্যাল প্রেক্ষাপট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটটা আমি ছোট করে একটু বলি। সেটা হলো যে আপনারা জানেন যে হুসাইন আহমদ মাদানী, মৌলানা হুসাইন আহমদ মাদানী কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। তো অখণ্ড ভারতপন্থী যেই রাজনীতি, এখন ধরেন রাজনৈতিক রেটরিক বা ইডিওলজি সেটা এক জিনিস, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল রাজনীতির মাঠে রাজনীতি করতে নামেন, তখন কিন্তু সেই প্র্যাকটিক্যাল রাজনীতিও আপনার ইডিওলজিকে নানানভাবে ফর্ম করে। ইডিওলজিক্যালি আপনার মাথায় যাই থাকে, প্র্যাকটিক্যাল রাজনীতি করতে করতেও কিন্তু অনেক ইডিওলজি ফর্ম করে। ইডিওলজি খুবই একটা প্র্যাকটিক্যাল অবস্থার মধ্য দিয়ে গড়ে ওঠা ব্যাপার, এটা আসলে মানে ব্যাপার না, মানে একেবারে বায়বীয় ব্যাপার। সো মাদানী সাহেব অখণ্ড ভারতের রাজনীতি করতেন। যখন ভারত ভেঙে গেল, যখন পাকিস্তান হলো, এরপরে কিন্তু মাদানীর রাজনীতি আর নাই পাকিস্তানে, বাট পুরো পাকিস্তানে মাদানী সাহেবের একটা প্রভাব ছিল থ্রু সিলেট, আসাম, ওই এলাকায়, ওইখান থেকে। আসামের কিন্তু এই যে কি বলে এটাকে, এখানে যে জমিয়ত উলামায়ে ইসলাম যেটা ছিল পাকিস্তানি জমিয়ত উলামা, তারা কিন্তু সিলেট রেফারেন্ডামের আগে ওখানে ব্যাপকভাবে ভেহেমেন্টলি কাজ করছে, ভাষানি কাজ করছে, এন্ড দেন কিন্তু সেটা সম্ভব হয়েছে। নাহলে কিন্তু সিলেট রেফারেন্ডামে অন্য ফলাফল করতে পারত, কারণ মাদানীর সেখানে একটা ব্যাপক প্রভাব ছিল সেই পুরো আসাম এবং সিলেট এলাকা নিয়ে। তো মাদানী সাহেবের এই রাজনীতিটা সিলেটে যেহেতু অনেক ব্যাপকভাবে, এবং ওনার প্রচুর ভক্ত অনুরক্ত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল, সুতরাং বাংলাদেশের যে জমিয়ত, মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের যে জমিয়ত, এই বাংলাদেশের জমিয়ত কিন্তু মাদানী ভক্ত এক ধরনের রাজনীতি তাদের ছিল। মানে প্র্যাকটিক্যাল পলিটিক্সে যাই থাকুক না কেন, আপনারা জানেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার রাজনীতি প্রচন্ড রকম পার্সোনাল রিলেশন বেসড, এটা আপনারা হয়তো করেন, শাইক বেসড বা আরো অনেক ব্যাপার আছে। তো যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন বাংলাদেশের যে জমিয়তে উলামায়ে ইসলাম, তারা কিন্তু মাদানী সাহেবের পরামর্শে কার্যক্রম চালায়। তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের যে জমিয়তে উলামা, তাদের সাথে তাদের কানেকশনটা ছিল তুলনামূলক কম, যে কারণে আপনি দেখবেন যে মওলানা মহিউদ্দিন খান, তারপর মওলানা ইসহাক উবাইদি, তারপর এরকম আরো যারা ছিলেন ওই সময়, তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষে এক ধরনের কথাবার্তা বলছেন সেই সময়। এবং পরবর্তীতে যখন ৭৪-এ ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা হয়, তখন জমিয়তে উলামায়ে ইসলামকে কিন্তু নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ, মেবি ওই ঘটনার জন্য। তো সেই ধারার লোকজন ছিলেন। আমার এই মুহূর্তে মনে করতেছে মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস আছেন একজন, মওলানা নাসিম আরাফাত, উনি আমাদের টিচার ছিলেন। উনি আমাদের মানে ওই মুক্তিযুদ্ধের পক্ষের এক ধরনের স্ট্যান্ড নিয়ে উনি সেখানে কথাবার্তা বলতেন।
তো এটা ছিল প্রিলিমিনারি একটা অবস্থান। ধীরে ধীরে যখন জিনিসটা আরো হিটেড হইতে থাকে ডিবেটটা, আমার যতটুকু মনে পড়ে যে ব্যাপকভাবে মাদ্রাসার যে কমিউনিটি তারা এটাতে পার্টিসিপেট করে যুদ্ধাপরাধ প্রশ্নে না, মোটা দাগে ভিতরে কি ছিল, ন্যারেটিভসে কি ছিল আমি জানি না, বাট যুদ্ধাপরাধ প্রশ্নে তারা এটাতে পার্টিসিপেট করে না। তারা এটাতে পার্টিসিপেট করে বেসিক্যালি রাসূল ব্লাসফেমি ইস্যুতে। অর্থাৎ যখন আমার দেশে ব্লগের যে রাসূলের বিরুদ্ধে কুৎসা এবং আরো বিভিন্ন কটূক্তি এগুলি ছাপা হয় আমার দেশে, তারপরে বেসিক্যালি ওইটারই প্রেক্ষিতে তারা এখানে পার্টিসিপেট করে। এবং 22শে ফেব্রুয়ারি সম্ভবত 22শে ফেব্রুয়ারি একটা বা 24শে ফেব্রুয়ারি শুক্রবার একটা ওই খোলা চিঠি লেখেন আহমদ শফি সাহেব আমার দেশে বা ইনকিলাবে। সেই খোলা চিঠির প্রেক্ষিতে সেদিন সারা দেশে জুমার পরে একটা ইয়ের ডাক দেওয়া হয়, একটা বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং ওই বিক্ষোভে সম্ভবত প্রথম তারা নামে মাঠে নামে। আমি সেই বিক্ষোভের দিন সেখানে আমিও পার্টিসিপেট করতেছিলাম। ওখানে আমাদের যে মাদ্রাসা ছিল সেখান থেকে মসজিদ থেকে আমরাও একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম, সেখানে গোলাগুলি হয়েছে, তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা। তো এরপরে আমার এই আন্দোলনে আরো দুইটা ইয়ে ছিল। 6ই এপ্রিল যখন লং মার্চ হয়, লং মার্চের দিন আমরা গেছিলাম আপনার শাপলা চত্বরে, আর 5ই মেতে যখন অবরোধ হয় তখন আমি শাপলা চত্বরে ছিলাম সেই ইয়ের দিন। বাট এই যে টোটাল ঘটনাটা বললাম, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই সময়ে আমাদের কনসাসনেস লেভেলটা যেখানে ছিল সেটা ছিল রাসূলের, মানে আপনি যদি 13 দফা দেখেন হেফাজতের ওই সময়, যেটা মেইন ম্যানিফেস্টো ছিল হেফাজতের বা এই ফুল আন্দোলনের, 13 দফার মধ্যে কিন্তু কোথাও যুদ্ধাপরাধ ইস্যুতে কিছু নেই। বরং 13 দফার আপনি এখন যদি চিন্তা করেন তাহলে কিছু কিছু দাবি আছে যেগুলি কি আপনার এই বাংলাদেশে ফ্যাসিস্ট দাবি মনে হতে পারে। সাপোজ ধরা যায় কাদিয়ানীদের ব্যাপারে যে দাবিটা, সেটার ব্যাপারে কিন্তু অনেক ধরনের আলোচনা সেই সময় হয়েছে, এখনো হচ্ছে এই বাংলাদেশ 5ই আগস্টের পরে। আরো অনেক ধরনের দাবি ছিল, কিন্তু যুদ্ধাপরাধ যেটা শাপলা চত্বর বা শাহবাগের মেইন ইস্যু ছিল, সেটা নিয়ে কিন্তু ইয়ের মধ্যে 13 দফার মধ্যে কোনো বিশেষ দাবি ছিল না। আচ্ছা, তো এই যে কনসাসনেস, মানে যেই কনসাসনেস থেকে আমরা সে সময় শাপলায় বা হেফাজতের মিছিলে প্রোগ্রামে পার্টিসিপেট করছিলাম, সেই কনসাসনেস আমি যখন মানে ধীরে ধীরে আমার কনসাসনেস লেভেল আরো গ্রো করতেছিল, তখন আমি এই ঘটনাটার মধ্যে অনেকগুলো লেয়ার আবিষ্কার করি আর কি সে সময়। এবং সেই লেয়ারগুলো আবিষ্কার করার পরে আমি খুব মজার ব্যাপার দেখি যে আওয়ামী আমলে বিভিন্ন কারণে হেফাজতের সেই ন্যারেটিভগুলি কিন্তু বারবার পাল্টে যাচ্ছিল। কিরকম আমি একটা উদাহরণ দিই। ধরা যায় যে একটা পর্যায়ে এসে বলা শুরু হলো যে হেফাজতের ঘটনাটা আসলে মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহাব ঘটাইছে। সাধারণ মাদ্রাসা স্টুডেন্টদেরকে ফুসলায় হেফাজতে নিয়ে গিয়ে তাদেরকে পুলিশের মুখে ফেলে দিছে বা সামথিং কিছু একটা, মানে তাদেরকে একটা হত্যাকাণ্ডের মুখে তাদেরকে ফেলে দিছে। তো এটা যখন আমি দেখলাম তখন আমার হঠাৎ করে মনে পড়লো আর কি যে এটা আমি দেখি প্রথম 18-19 সালের দিকে, এই আলোচনাটা বেশ উত্তপ্ত আলোচনা চলতেছে তখন। তো তখন আমার হঠাৎ করে মনে হলো যে এই একই কথা শাপলা চত্বর ঘটার পরে আওয়ামী লীগের লোকজনও বলতো, শাহবাগের লোকজনও বলতো যে এটা আসলে হেফাজত, এটা কোনো আন্দোলন ছিল না, এটা আসলে এক ধরনের প্ল্যান্টেড একটা ঘটনা, শাহবাগকে একটা ইয়ে করার জন্য, কাউন্টার করার জন্য মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহার ঘটাইছে। তো মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহারের যদি এই শক্তি থেকে থাকে যে ওনারা এরকম একটা মুভমেন্ট ঘটাবে, তাহলে এটা ওনাদের জন্য খুব শ্লাঘের বিষয় বলে আমি মনে করি। আমি বারবার বলছি যে কেন হেফাজতের মতো একটা মুভমেন্টের ক্রেডিট পুরোটা মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহারকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় উচিত হবে না, সবারই কিছু ক্রেডিট সেখানে নেওয়া উচিত আমার মনে হয়। তো এই ছিল আমার মনে হয় ধরেন আমার যে পার্টিসিপেশন, সেই সময় আমার যে পজিশন, সেই পজিশনের কথা বললাম, যে পজিশন কনসাসনেস লেভেলের কথা আমি বললাম। পরবর্তীতে একটা সময় আমার ইয়ের সাথে দেখা হয়েছিল ঘটনাচক্রে, একটা ইমরান সরকারের সাথে। তো উনি আমাকে বললেন, আমি তখন ছোট, ওনার সাথে আমি ইয়ে করতেছি আর কি, মানে কি বলে, মানে ওনার যে পজিশন শাহবাগ বা উনি যা যা করছেন সেগুলো নিয়ে ওনার সাথে একদম ডিবেট করতেছি। তো উনি আমাকে বলতেছেন যে তোমাদের হুজুর তো ইয়ে খাইছে, রেলের জমি টমি খাইছে, আর নানান কিছু, তো তোমরা যে এই যে রাসূলের জীবন বাঁচাইতে চলে আসছো, তো তোমাদেরকে এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে, তো তোমরা, তো আমি তাকে খুব ইয়ের সাথে বললাম যে আপনি প্রমাণ করেন যে হুজুর রেলের জমি খাইছে।
তো পরবর্তীতে আমি দেখছি যে হুজুর রেলের জমি খাইছে কিনা সেটা পয়েন্ট না, পয়েন্ট হয়েছে যে এক ধরনের জমি জমা লেনদেন যে হয়েছে সেটা কে খাইছে, হুজুরের ছেলে খাইছে বা হুজুর খাইছে বা হুজুরের খাদেম খাইছে সেটা আমি জানি না, কিন্তু এক ধরনের আওয়ামী লীগের সাথে যে বন্দোবস্ত ভিতরে ঢুকছে হেফাজত, সেই ঘটনার ভিতর দিয়ে কিন্তু ওই সময় আমরা যেই ধরনের ধারণ করতাম সেই জায়গাগুলো কিন্তু আর পরবর্তীতে থাকেনি বাংলাদেশে। মানে বলতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা পরবর্তীতে দেখছি শাহবাগ এবং হেফাজত এই দুইটি আন্দোলনই কোন ধরনের গণতান্ত্রিক উত্তরণ, মানে যেই মূল প্রিমাইস ছিল যে ফ্যাসিবাদ, শাহবাগ ফ্যাসিবাদকে এনাবল করতেছে, সেইটার বিরুদ্ধে কোন ধরনের গণতান্ত্রিক উত্তরণের পথে কিন্তু এই দুই ঘটনার কোনটাই আমাদেরকে সাহায্য করতে পারে না। এটা হচ্ছে আমার পজিশন। তো কেন পারে না? পারে নাই কারণ আমার কাছে মনে হয় যে এখানে না পারার একটা বড় কারণ হচ্ছে যে এই দুইটা আন্দোলনের কোন আন্দোলনই গণতান্ত্রিক যেই বাংলাদেশের উত্তরণ, যেটা আমরা এখন গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে 5ই আগস্টের পরে আমরা যে বাংলাদেশের কথা বলছি, সেই ধরনের একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই দুইটা আন্দোলনের কোন আন্দোলনই ঘটেনি। আপনি যদি শাহবাগ আন্দোলনের কথা বলেন, শাহবাগ আন্দোলনকে আমি এই পর্যায়ে একটু ডিফাইন করি, ডিফাইন বলতে একটু ডিফাইন না, ঠিক জাস্ট আমি কিভাবে বুঝি সেটা বলি। শাহবাগ আন্দোলনের মধ্যে দুইটা খুব উপাদান ছিল আর কি, দুইটা খুব দুইটা মেজর উপাদান ছিল। একটা হলো বাঙালি জাতীয়তাবাদ, আর আরেকটা হলো নিউ অ্যাথিস্ট যে ওয়েভ, সেই সময় 2010, 11, 12 ব্লকের মধ্যে দিয়ে যে ওয়েভগুলি চলছে, নিউ অ্যাথিস্ট ওয়েভ, সেই দুইটা জিনিস খুব মেজর এলিমেন্ট ছিল শাহবাগ আন্দোলনের মধ্যে। সুতরাং শাহবাগ আন্দোলনের মধ্যে একদিকে যেরকম একটা যুদ্ধাপরাধ বিরোধী, যুদ্ধাপরাধের বিচার, এইটার ব্যাপারে যে এক ধরনের ব্যাপার ছিল, আবার তার পাশাপাশি নিউ অ্যাথিস্টদের যে নানান এজেন্ডা, সেগুলোর কিছু কিছু জায়গা সেখানে ছিল। কিন্তু এই যে নিউ অ্যাথিস্টদের যে এজেন্ডাটা, এটা আমি বলবো শাহবাগের প্রধান ধারা নয়, যেটাকে অনেকে প্রধান ধারা হিসেবে দেখাইতে চান। শাহবাগের যে ইসলাম এবং ইসলামিজম এবং পোস্ট ইসলামিজম, এই ইজমগুলির যে নানান ধরনের কালচারাল এবং পলিটিক্যাল যে প্রস্তাব, এই প্রস্তাবের এক ধরনের বিরোধিতা হিসেবে শাহবাগকে অনেকে দেখতে চান। আমি এখানে ডিনাই করি এই জায়গাটা। ডিনাই এই জন্য করি যে প্রথমত শাহবাগ মেজরলি ছিল যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে, আর নিউ অ্যাথিস্ট যে ওয়েবটার কথা বললাম সেটা ছিল এটার একটা মাইনর পোর্শন। ঠিক একইভাবে আপনি কিন্তু ইয়েকেও ডিফাইন করতে পারবেন না কখনোই, শাপলা বা হেফাজতকে আপনি ডিফাইন করতে পারবেন না। আমি শাপলা বলি এই কারণে, হেফাজত বললে একটা দলের কথা বলা হয়, কারণ আমি শাপলা বলি এই কারণে যে ওখানে তো শুধু হেফাজতের লোকজন ছিল না, অনেক ধরনের লোকজন ছিল। সো আমি যদি খুব রাফলি বলি, ধরেন পরবর্তীতে শাহবাগ শব্দের যে উল্লঙ্ঘন, শাহবাগ শব্দের যে অর্থান্তর নানানভাবে ঘটছে, সেটার মধ্যে যদি সেই প্রবণতাগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে শাহবাগের এক ধরনের ডেফিনেশন, এক ধরনের সংজ্ঞায়ন করার চেষ্টা আছে একটা পরবর্তীতে, শাহবাগের অনেক পরে আইসা যে চেষ্টাটা শুরু হয়েছে। সেই চেষ্টাটা কিরকম? সেই চেষ্টাটা ধরা যায় ফরহাদ মজহার শাহবাগী, বা পিয়াস করিমও ওই চেষ্টা অনুযায়ী একদম শাহবাগী, মাহমুদুর রহমানও কম বেশি ওই চেষ্টা অনুযায়ী শাহবাগী বলা যায়, অনেক এবি পার্টিকেও শাহবাগী বলা যায়, জামাতে ইসলামকেও ওই চেষ্টা অনুযায়ী, ওই সংজ্ঞায়ন অনুযায়ী শাহবাগী বলা যায়, বিএনপিকে তো বলা যায়। সো এই যে বললাম যে শাহবাগের এই যে সংজ্ঞায়নটা, নতুন সংজ্ঞায়ন, এই নতুন সংজ্ঞায়ন ঘটতে পারছে কেন? বেসিক্যালি ঘটতে পারছে ওই যে শাহবাগের যে নিউ অ্যাথিস্ট ওয়েভটা, যে ইসলাম ফোবিক ক্যারেক্টারটা, বা ইসলাম ফোবিকের বাইরে আরো এই যে ইসলামী বা নিউ ইসলামী যে সমস্ত প্রস্তাবনা আছে, রাষ্ট্র প্রস্তাবনা এবং কালচারাল প্রস্তাবনা, সেগুলোর বিরুদ্ধে যেই আরবান সেকুলার বা যেই ধরনের, এগুলোর বিরুদ্ধে আরো যত ধরনের রাষ্ট্র প্রস্তাবনা আছে, প্রকল্প আছে, সবগুলিকে শাহবাগ এই শব্দের মধ্যে, এই সংজ্ঞায়নের মধ্যে ঢুকায় দেওয়া, এটা হচ্ছে বেসিক্যালি এই প্রবণতা। এবং এই প্রবণতার ফলে এখন আপনি দেখবেন যে চারিদিকে শাহবাগের অভাব নেই, প্রচুর শাহবাগী আছে। এই স্টেজে যারা বসা আছে 3 জনই মোটামুটি শাহবাগী আছে। আমি তো শাহবাগী আছি অনেক আগের থেকে। তারপরে সরার তুষারকেও হয়তো বলা যাবে কোনো না কোনো হিসেবে তো শাহবাগে গেছেও, আর মোহাম্মদ ইশরাককেও ইদানিং অনেকে বলতেছেন। তো আছে আর কি, এইভাবে নানান ভাবে বলা যায় জিনিসগুলি, ঠিক আছে। তো এই সংজ্ঞায়ন আমরা যদিও এটা নিয়ে হাসাহাসি করি, কিন্তু এটা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা কিন্তু আপনি দেখবেন পাবলিক রেডি,
মানে একটা হচ্ছে যে সংজ্ঞানের মধ্যে আপনি কি ধরতেছেন, একাডেমিয়া কি বলতেছে সেটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে পাবলিক রেটরিক। পাবলিক রেটরিকে কিন্তু আপনাকে শাহবাগ বলে দেওয়া হচ্ছে। সুতরাং একটা পয়েন্ট কিন্তু দাঁড়াচ্ছে যে এই হচ্ছে শাহবাগ, এই হচ্ছে শাপলা। সুতরাং এই যে সেকুলার এবং নন সেকুলার, এই যে শাহবাগ এবং শাপলার বিভাজন, আমি এটাকে এইভাবে মানতে চাই না। বরঞ্চ আমি খুব প্রমিনেন্ট একজনের কথা বলি, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ। ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে নিয়ে খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। আচ্ছা 2 মিনিটে শেষ করতে বলা হয়েছে, সম্ভবত আর একটু সময় লাগবে, 5 মিনিট আমি বলে দিলাম আর কি এই কাছে, উপস্থাপকের কাছে। তো আল্লামা ফরিদউদ্দিন মাসুদ উনি স্বাভাবিকভাবে উনি জমিয়তের, আমি যেই ধারার কথা বললাম উনি সেই ধারার লোক, এবং পরবর্তীতে উনি এই ধারায় চলতে চলতে আওয়ামী লীগের পলিটিক্সের সাথে খুব ওতপ্রোতভাবে মিশে গেছেন, এবং জামাতে ইসলামের পলিটিক্সের ব্যাপারে ওনার ভয়াবহ এক ধরনের অ্যালার্জি আছে, এবং সেই অ্যালার্জিগুলি খুব লিনিয়ার না। মানে ধরেন ফরিদউদ্দিন মাসুদের একটা বক্তব্য আমি বলি আপনাদের, উনি অনেক বাজে বক্তব্য দিচ্ছেন, যেমন ধরা যাক উনি আইসিস ইত্যাদির সাথে তুলনা করছেন জামাতে ইসলামকে, সেগুলো নিয়ে কথা বলবো না। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে যে জামাতে ইসলামকে উনি কেন পছন্দ করেন না, এটা একজন কোশ্চেন করছেন। তো উনি বলছেন যে এটা তো একটা কমিউনিস্ট স্টাইলের দল, এরা তো লেনিন থেকে ধার করছে, কমিউনিজম এগুলির থেকে ক্যাডার ম্যাডার সিস্টেম এগুলি ধার করছে, এই কারণে আমি তাদেরকে পছন্দ করি। এই যে কথাটা উনি বলছেন, এটার মধ্যে কিন্তু আপনি এটা একটা লিনিয়ার কোনো কথা না, এটাকে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। মানে উনি কমিউনিজম অপছন্দ করেন দেখে উনি জামাত ইসলামকে অপছন্দ করেন, দ্যাটস দ্য পয়েন্ট। তো ফরিদউদ্দিন মাসুদ কিন্তু শাপলা চত্বরে গেছেন, শাহবাগে গেছেন, এবং উনি এটাকে একটা ধর্মীয় জায়গা থেকেও এটাকে ভ্যালিডেট করছেন, জাস্টিফাই করছেন যে আমি ইস্তেখারা করে সেখানে গেছি। তো এখন ইস্তেখারা করে যে গেছি, আমাদের কাছে এই জায়গাটা অনেক মনে হতে পারে, অনেক কি বলে, অনেক হাস্যকর মনে হতে পারে, বাট আপনি যদি ফরিদউদ্দিন মাসুদের জায়গা থেকে দেখেন, এবং ওনার যারা, আপনি যদি কওমি যে জনগোষ্ঠী সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, তাহলে তাদের জন্য কিন্তু এটা অনেক সিগনিফিকেন্ট। কারণ ফরিদউদ্দিন মাসুদের যেই এখন কি অবস্থা আমি জানি এখনো আছে, কিন্তু সেই ব্যাক টু 2013, তখন ফরিদউদ্দিন মাসুদের যেই সম্মান মর্যাদা কওমি মাদ্রাসার ছেলেদের মধ্যে, ইভেন আমরা তখনও দেখছি 6 এপ্রিলের লং মার্চের দিনের একটা ঘটনা আমার মনে আছে। সেটা হলো যে ওই সময় অনেক ছেলে পেলে দিচ্ছিল, স্লোগান দিচ্ছিল শাপলা চত্বরে যে ফরিদউদ্দিন তুই নাস্তিক, তুই নাস্তিক, যেটা রাজাকারের বিপক্ষে এই সময় নাস্তিক স্লোগান তখন ব্যাপক ভাইরাল হয়েছিল বা ব্যাপক বহুল প্রচারিত। তো সেই সময় কিন্তু সেই স্লোগানগুলিকে মিউট করে দেওয়া হয়েছিল 6 এপ্রিল শাপলা চত্বরে, যে আপনি ফরিদউদ্দিন মাসুদকে কি হিসেবে নাস্তিক বলেন, এত বড় একজন আলেম, ওনার বাসায় এসে থাকে ভারতের আলেমরা, ওনার সাথে এত ভালো সম্পর্ক, তো ওনাকে আপনি কি হিসেবে নাস্তিক বলেন। তো এই যে মানে এটা আমি একটা ক্যারেক্টার দেখাইলাম, যেই ক্যারেক্টারটাকে আপনি শাহবাগের নন সেকুলার ক্যারেক্টার। আবার ধরেন আপনি একইভাবে শাপলা চত্বরের প্রচুর সেকুলার, যেগুলোর কথা তুষার ভাই বলে গেলেন, যেটা আরো আলোচনায় আসবে সামনে বক্তব্যে, আছে এরকম সেকুলার ক্যারেক্টার। সুতরাং এই যে সেকুলার নন সেকুলার বাইনারি, এই জায়গা থেকে আমি শাহবাগ এবং শাপলাকে মোটা দাগে বিভাজন করতে চাই না, এবং সেই বিভাজন থেকে যদি আমরা বের হতে পারি, তাহলে ওই যে কি বলে এটাকে নতুন যে শাহবাগের সংজ্ঞায়ন, সেটাকে আমার মনে হয় যে আমরা কিছুটা কনফ্রন্ট করতে পারবো। আচ্ছা, ফাস্ট ফরওয়ার্ড আমি শেষ করার আগে আমি জাস্ট যেই জায়গা থেকে আমরা শুরু করছিলাম সেই জায়গা নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগ শুরু হয়। যুদ্ধাপরাধ 2010 সাল থেকে এই বিচার শুরু হয়, এবং পরবর্তীতে অনেকগুলি বিচার হয়, অনেকগুলি হয়। শাহবাগের যেটা এখানে সিগনিফিকেন্ট ছিল সেটা হলো যে শাহবাগের এই পরে আপনারা জানেন যে যুদ্ধাপরাধের তখন যে আইন ট্রাইব্যুনাল, আইসিটি ট্রাইব্যুনাল, সেখানে আইনে কিন্তু আপিলের কোনো সুযোগ ছিল না, ট্রাইব্যুনালের রায়ের বিপক্ষে আপিলের কোনো পক্ষেরই কোনো সুযোগ ছিল না, না রাষ্ট্রপক্ষের সুযোগ ছিল। যদি কনভিক্টেড হয় তাহলে কনভিকশন তো পেয়ে গেছে রাষ্ট্রপক্ষ, তবে আর আপিল করার সুযোগ নাই, বাট যে কনভিক্টেড হয়েছে তার আপিল করার সুযোগ ছিল। আচ্ছা, রাষ্ট্রপক্ষের আপিল করার সুযোগ ছিল। এখন এই যে রাষ্ট্রপক্ষের আপিল করার সুযোগ ছিল না, এই জায়গাটাকে তখন চেঞ্জ করা হয় এই শাহবাগ চত্বরের আন্দোলনের পরে, এবং তারপরে এক ধরনের আমি এগুলো নিয়ে লিখছি। দেলাওয়ার হোসেন সাইদির বিচারের রায় নিয়ে, বিচার নিয়ে কি ধরনের নানা ধরনের যে অসঙ্গতিগুলি, সেগুলি নিয়েও আমি কিছুটা আমার পড়াশোনার জায়গা থেকে, আমার বোঝাপড়ার জায়গা থেকে কিছুটা লেখালেখি করার চেষ্টা করেছি। সেই জায়গাগুলি সে সময় হয়েছে শাপলা চত্বরের শাহবাগের ফলে। পয়েন্ট ইজ যে আমি জুলাই গণহত্যার যে বিচারের কথা আমরা এখন বলছি, সেই বিচারটা করা অনেক জরুরি এই কারণে যে এই বিচারটা যদি এখন না হয়, এবং আপনি দেখেন জুলাই গণহত্যার বিচারও কিন্তু হচ্ছে প্রবলেমেটিক আইসিটি ট্রাইব্যুনাল, এবং আইসিটি ট্রাইব্যুনালকে মুজাহিদ ভাই এখানে রাইটলি বললেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক কমিউনিটি স্ট্যান্ডার্ডে অনেক কিছু আছে যেগুলো এখানে আসলে এগুলো মানবাধিকারের বিরোধী বা খেলাফ।
কিন্তু অনেকগুলি জিনিস আমরা চাইলেও মানে হয়তো করতে পারবো না, যেমন ধরা যাক ক্যাপিটাল পানিশমেন্ট। আসিফ নজরুল তো ওই যে ভলকার তুর্কের সাথে বলছিলেন যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট সরাইতে পারবো না আসলে। তারপরে আরো অনেকগুলি জিনিস আছে যেটা আপনি কোনো মতেই আসলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে মিলাইতে চাইলে মিলাইতে পারবেন না। এটা বাংলাদেশের টোটাল আইন ব্যবস্থা, পলিটিক্যাল ব্যবস্থা এবং আমাদের যে সমাজের যে কালেকটিভ কনসাসনেস, এইটার এক ধরনের সীমাবদ্ধতা বলবো আমি। কিন্তু কিছু কিছু জায়গা আছে ডেফিনেটলি আপনি সংশোধন করতে পারেন, যেমন 47-3 কনস্টিটিউশনের, এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারা যেটা পঞ্চদশ সংশোধনীর পরে যুক্ত করা হয়েছিল। সেটা হচ্ছে যে আপনি জানেন হয়তো যে আইসিটি ট্রাইব্যুনালে যখন কোনো বিচার হয় তখন এই যে যার বিরুদ্ধে বিচারটা হচ্ছে সে কিন্তু কোনো ধরনের যত মানবাধিকার রাইটস আছে আমাদের কনস্টিটিউশনে বলা, সেগুলোর সাথে যে সাংঘর্ষিক কোনো রায় আসে বা সাংঘর্ষিক কোনো কিছু ঘটে সেটা আপিল করতে পারে না। এটা কনস্টিটিউশনের 47-3 বলাই আছে। এবং পঞ্চদশ সংশোধনীর আগে এটা ছিল শুধু মিলিটারি পার্সন, মিলিটারি দল এদের বিরুদ্ধে। পঞ্চদশ সংশোধনীতে সেখানে ইন্ডিভিজুয়াল, গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এই ধরনের শব্দ যুক্ত করা হয়। অর্থাৎ আপনি যদি আইসিটিতে কাউকে বিচার করেন তাহলে লিটারালি তার কোনো মানবাধিকার রাইটস যেগুলো আমরা পাই সংবিধান অনুযায়ী সেগুলো থেকে তাকে ডিনাই করা হয়। মানে এটা খুবই প্রবলেমেটিক একটা ফ্রেমওয়ার্ক। আপনি যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যান, তারা যদি এই জিনিস দেখে তারা বলবে যে এটা ফ্লড, এই আইসিটি ফ্লড। সুতরাং এই ফ্লড আইসিটিতে নতুন যে সংশোধনী হয়েছে, আসিফ নজরুল সাহেবের নেতৃত্বে যে নতুন কয়েকটা সংশোধনী যুক্ত করা হয়েছে, সেখানে তো এই ফ্লড স্ট্রাকচারটাকে ঠিক করা হয় না। উনি কিছু জিনিস যুক্ত করছেন, গণহত্যার বিচার মানে গণহত্যার স্কোপ বাড়াইছেন, সংখ্যা বাড়াইছেন, তারপরে সীমানা বাড়ানো হয়েছে, জলসীমা যুক্ত করা হয়েছে, বিদেশ যুক্ত করা হয়েছে। কিন্তু এই যে ফ্লড স্ট্রাকচার যেটার কারণে সেই সময় আন্তর্জাতিক সম্প্রদায় করতেছিল, এটাকে ফ্লড বলতেছিল, সেই ফ্লড স্ট্রাকচার কিন্তু আছে এখন বল তবিয়তে আছে। সুতরাং আমরা যদি এখানে এই বিচারগুলি করি, এবং আপনারা এটাও জানেন যে এটা নিয়ে অনেক জটিলতা আছে, ইভেন এখনো 250-র উপরে আসামি 36টা কেসে যুদ্ধাপরাধের সেটা কিন্তু আছে আইসিটিতে চলমান। তো এইভাবে যদি আমরা জিনিসটাকে দেখি তাহলে এই জুলাই গণহত্যার বিচার যদি আমরা সুষ্ঠুভাবে না করতে পারি তাহলে আজ থেকে 40 বছর পরে জুলাই গণহত্যার বিচার নিয়েও কিন্তু কেউ পলিটিক্স করা যাবে। কোন একজন রাজনৈতিক দল সে আসলে ক্ষমতায় এই দিয়ে যে আমি জুলাই গণহত্যার বিচার করব, এই প্রতিশ্রুতি দিয়ে সে আসে, এবং আসার পরে কি হবে, আপনি যখন প্রতিশ্রুতিতে থাকে আপনার যে আমি একটা দলের বিচার করব, তখন ওই বিচার এমনি পলিটিসাইজড। মানে আপনার নির্বাচনী ইশতেহারে যদি থাকে যে আমি অমুক দলের বিচার করবো বা অমুক গণহত্যার বিচার করবো, তখন তো সেটা আপনার পলিটিক্যাল এজেন্ডা। সেটা তো পলিটিক্যাল এজেন্ডার মধ্যে যখন কারো বিচার ঢুকে যাবে তখন তো সেটা পলিটিসাইজ হতে বাধ্য, সামহাউ কোনো না কোনো ভাবে আপনার সেটা করতে হবে। সুতরাং জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে এই ঘটনা যখন না ঘটে, যে ঘটনা ঘটছে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে, এইটা আমি বলবো। আর আরেকটা জিনিস বলে আমি শেষ করবো, সেটা হলো যে এখন দাবি আমরা বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশে আছি, কি ধরনের বাংলাদেশে আছি বা আমরা কি ধরনের পলিটিক্স করতে চাই সেটা তুষার ভাই বলছেন। এবং শাহবাগ সাপ্লাই ইস্যু আমি মনে করি যে এটা আমাদের জন্য শিক্ষণীয় ইস্যু। দুইটা ঘটনাই আমরা এটা বলতে চাই না, দুইটা ঘটনার থেকে কিন্তু ফ্যাসিবাদ ইমিনেট করছে এবং দুইটা ঘটনাই ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করছে। শাপলা চত্বরের যে অডিয়েন্স তারা কিন্তু কথা বলে না, ব্লগার যারা খুন হয়েছে, হত্যা হয়েছে সে সময় তাদের বিচারের কথা নতুন বাংলাদেশে আমরা কেন বলবো না? তাদের বিচারের কথা বলতে হবে, কারা করছে খুনগুলি, এবং এই সমস্ত খুনের দায়ে যারা ক্রসফায়ারে গেছে তারা কারা। আমি নিজে দেখছি দুইটা ঘটনা যে নির্দোষ লোককে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। নির্দোষ বলতে নির্দোষ আনটিল প্রুভেন, সেই অর্থে নির্দোষ, কিন্তু তাকে যেভাবে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, যে ঘটনাগুলি পত্রিকায় আসছে সেগুলি খুবই ফ্রড, খুবই সন্দেহজনক। সুতরাং কারা এই খুনগুলি করছে আমাদের এটা জানার অধিকার আছে। আমরা যদি এটা জানতে না পারি তাহলে আপনি ওয়ারেন্ট টেররের রাজনীতি থেকে বাংলাদেশে বেরোতে পারবেন না, আপনি বুঝবেন না। বারবার এজেন্সি খুন করবে, বলবে আপনি খুন করতেছেন, বা যেই খুন করুন, যদি এজেন্সি বাদে কোনো জঙ্গি দলও থেকে থাকে বাংলাদেশে যারা এই ধরনের খুনে পার্টিসিপেট করে, তাহলে সেটা বাংলাদেশের সামনে আসা উচিত, এটা স্পষ্ট হওয়া উচিত। স্পষ্ট না হলে তো আমি বলবো যে খুন করতেছে, আরেকজন বলবে না খুন করেন, আমরা খুন করি না, এখানে সাজানো হচ্ছে, আমাদের কি করা হচ্ছে, এটা উচিত হবে না। সুতরাং এই জিনিসগুলিও আমাদের দাবিগুলি তোলা উচিত, এটাও আমাদের সামনে আসা উচিত। পরিশেষে আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো যে শাহবাগ সাপলা এটা বাংলাদেশের একটা ইভেন্ট ছিল। আমরা বলবো আমরা যে জেনারেশন 5ই আগস্ট ঘটাইছে, এটা একটা পোস্ট শাহবাগ সাপলা জেনারেশন। পোস্ট শাহবাগ সাপলা জেনারেশন ডেফিনেটলি সেখান থেকে শিক্ষা নিতে হবে, শাহবাগ এবং সাপলার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আরেকটা শাহবাগ সাপলার দিকে যেন আমরা না আগাই, সেই জায়গাটায় আমাদের নিতে হবে। এবং আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে যেই কথা বলতেছি, যেই ব্যবস্থার বিলোপের কথা বলতেছি, সেটা যেন আমরা করতে পারি।
এবং এই শাহবাগ শাপলা এটাকে কেন্দ্র করে যাতে আমরা আবার আরেকটা শাহবাগ শাপলা তৈরি না করি, সেই জায়গাটা এই পোস্ট শাহবাগ শাপলা জেনারেশনের খুব মানে গুরুত্ব সাথে মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাই।